গল্প শুরুর আগে আমরা বাস্তব সম্পর্কে দু একটা কথা বলবো। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার প্রাককালে আমরা সাক্ষী হয়েছি একটি ভয়ানক দুর্যোগের। এই দুর্যোগের ফলে অনেক মানুষ প্রাণ হারিয়েছেন, অনেকের বাড়ি ঘর জলের তলায় চলে গেছে। তার জন্য আমরা অত্যন্ত দুঃখিত। আশা করি আমরা সকলে একে অপরের কাঁধে কাঁধ রেখে আবারও একটি মঙ্গলময় সকালের প্রার্থনা জানাব। অনেক বই, অনেক শাকসবজি, অনেক খাবার দাবার, বহু ব্যবসায়ীর বিভিন্ন রকমের দ্রব্য সকলেই ক্ষতির সম্মুখীন হয়েছেন পুজোর প্রাককালে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং অনেকে মারাও গেছেন ইলেকট্রিকের শর্ট সার্কিটের জন্যে। সব মিলিয়ে খুবই টালমাটাল অবস্থা পুজোর আগে। তবু আমাদের যা কাজ আমাদের তো তা করতেই হবে। আজকে তাই গল্প শুরুর আগে আমরা সমবেদনা জানাই সেই সকল মানুষদের প্রতি যারা নিজেদের প্রিয়জনদের হারিয়েছেন দুর্গাপূজার ঠিক আগে আগে। নমস্কার, টিম থ্রিল চার্জারে আপনাদের স্বাগত জানাই আরেকবার। আমরা টিম থ্রিল চার্জার আজ আপনার জন্য নিয়ে এসেছি ক্রাইম রিপোর্টার সাক্ষ্য সিরিজের কাহিনী, লেখিকা শ্রী দাশগুপ্তের কলমে রহস্য এবার ভুবনেশ্বরে। লেখিকার কলমে একটি সাইকোলজিক্যাল থ্রিলার কাহিনী 13 নম্বর খুন এর আগে আমাদের চ্যানেলে প্রকাশিত হয়েছে। ডেসক্রিপশন বক্সে 13 নম্বর খুন গল্পের লিংক দেওয়া রইল। আজকের গল্পটি সম্পূর্ণ শুনে কমেন্ট বক্সে জানাবেন আপনি কোথা থেকে গল্প শুনছেন এবং আজকের গল্পটি আপনার কেমন লাগলো। তাহলে চলুন আর দেরি না করে শুরু করে ফেলা যাক আমাদের আজকের কাহিনী। লেখিকা শ্রী দাশগুপ্তের কলমে রহস্য এবার ভুবনেশ্বরে। কিন্তু স্যার, কথাটা বলতে গিয়েও আর চোখে একবার পাশে দাঁড়ানো সাক্ষ্যর দিকে, আরেকবার সামনের চেয়ারে বসে থাকা গব্বরের দিকে তাকিয়ে চুপ করে যায় কুশল। গব্বর অর্থাৎ মিস্টার G.R. ভার্গব, স্টার টুডে মিডিয়া হাউসের চিফ এডিটর তথা অন্যতম প্রধান কর্ণধার। প্রায় বছর খানেক হল মিস্টার ভার্গব এই পদে বহাল হয়েছেন, কিন্তু তবুও আজ পর্যন্ত অফিসের কেউই তার পুরো নাম জানতে পারেনি কখনো। তবে আড়ালে অফিসের অনেকেই তাকে গব্বর বলে ডাকে। তার কারণ কিছুটা তার ওই পেল্লায় চাঁদরেল গোঁফ, আর বাকিটা তার মেজাজ। পেট্রোল ডিজেলের প্রাইস ইন্ডেক্সের মতো তার মেজাজের পারদও প্রায় সময় বেশ ঊর্ধ্বমুখী থাকে। এহেন গব্বর থুরি ভার্গব স্যারের সামনে বিশেষ কিছু প্রশ্ন করার সাহস যে কুশ মানে কুশলের মতো সামান্য গোবেচারা একজন ক্যামেরাম্যানের থাকবে না, এতে আর আশ্চর্যের কি আছে। তবে কুশকে একা দোষ দিয়ে লাভ নেই। স্টার টুডের স্টার রিপোর্টার সাক্ষ্য ওরফে সাক্ষ্যদেব দাশগুপ্ত গব্বরকে বিশেষ ঘাটানোর সাহস পায় না। হাজার হোক এই মন্দার বাজারে চাকরি খুইয়ে মিডিয়া হাউসের উল্টো দিকের ফুটপাথে বাটি হাতে দাঁড়ানোর মতো ইচ্ছে কিংবা সাহস কোনোটাই ওদের নেই। তবে গব্বর ইজ গব্বর। হাওড়া হবে না হাওয়া, সেটা তিনি সামনের লোকটার হা করা দেখেই বুঝে যান। তাই কুশ প্রশ্নটা চেপে গেলেও তার মনের কথাটা বুঝতে গব্বরের বিশেষ একটা অসুবিধে হয় না। কিছুক্ষণ ঠান্ডা চোখে সামনে দাঁড়ানো মানিকজোড়ের দিকে তাকিয়ে থেকে তিনি বলেন, আমাদের প্রোগ্রামটার নাম আশা করি নতুন করে মনে করে দিতে হবে না তোমাদের। সত্যের আড়ালে, দ্য অ্যাকচুয়াল স্টোরি বিহাইন্ড দ্য ট্রুথ। গল্পের পিছনে থাকা আসল সত্যি খোঁজাটাই আমাদের কাজ। আমরা মানুষের জীবনের সেই সমস্ত সত্যিকে, সেই সমস্ত গল্পকে খুঁজে আনি যার সন্ধান এর আগে আর কোনো মিডিয়া হাউস পায়নি। বাট এর পাশাপাশি উই মাস্ট হ্যাভ ট্রাই সামথিং নিউ। সবসময় সেই একই ক্রাইম, খুন জখম নিয়ে পড়ে থাকলে হবে। উই হ্যাভ টু থিঙ্ক মোর ওয়াইডলি। নতুন কিছু ভাবতে হবে আমাদের। মানুষকে নতুন কিছু উপহার দিতে পারলে তবেই না মানুষ আমাদের মনে রাখবে। সেই জন্যই তো এই প্রজেক্টটা তোমাদের দেওয়া। আরে বাবা, মানুষের জীবনের আড়ালে যে জীবন থাকে সেই জীবনের গল্পের থেকে ইউনিক কি আর কিছু হতে পারে?
শাহান আহমেদকে মানুষ চেনে একজন আর্টিস্ট, একজন চিত্রশিল্পী হিসাবে, কিন্তু এর বাইরেও তো তার একটা লাইফ আছে, একটা ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি, একটা গল্প আছে। তোমাদের কাজ হলো সেই গল্পটাকে খুঁজে বের করে আনা। আই হোপ এভরিথিং ইজ ক্লিয়ার অ্যান্ড ক্রিস্টাল। নাও গেট ইট। সাক্ষ্য আর কুশ দুজনেই নীরবে মাথা নাড়ে। অবশ্য না নেড়ে উপায় বা কি? আজকাল প্রায় অধিকাংশ চাকরির ক্ষেত্রেই তো জয়নিং এর সময় থেকেই মাথা জমা দেওয়াই থাকে। তারপর সময় বিশেষে উপরওয়ালাদের নির্দেশ মতো নেড়ে চলা, শুধু এইটুকুই যা। তাহলে আর কি, কালকে বেরিয়ে পড়ো তবে। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। মুচকি হাসির রেখা ভার্গবের গোপ ছুঁয়ে যায়। ভার্গবের রুম থেকে বেরিয়ে আসতেই যাচ্ছিল ওরা, কিন্তু কুশের জিভটা সবসময়তেই কিছু না কিছু একটা বলার জন্য সুরসুর করবেই করবে। স্বভাব যাবে কোথায়? কিছু না কিছু একটা আলটপকা প্রশ্ন তার করা চাইই চাই। এবারেও তার ব্যতিক্রম হলো না। ফস করে কুশ হঠাৎ জিজ্ঞেস করে বসল, স্যার, প্রকৃতিও আমাদের সাথে যাচ্ছে তো? প্রকৃতি সান্যাল নামটা শুনলেই কেমন যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসে সাক্ষ্যর। বুকের ভেতর ছলাৎ ছলাৎ শব্দে ঢেউ ভাঙে একটা দুটো। ছোটখাটো রোগাটে গড়নের উজ্জ্বল শ্যামলা রঙের নিতান্ত সাধারণ একটা মেয়ে। চৌকোনা ফ্রেমের পুরু লেন্সের চশমার আড়ালে ভীরু মায়াবী দুটো চোখ, যে চোখে একবার তাকালে সহজে চোখ ফেরানো যায় না। সাক্ষ্য ফেরাতে পারেনি। কেন? ওকে ছাড়া আজকাল মানিক জোড়ের কোথাও যাওয়াটা নিষিদ্ধ হয়ে গেছে বুঝি? ওহো, আমি তো ভুলে গিয়েছিলাম। তোমরা তো আবার 2 হরিহর আত্মা থেকে 3 বাস্কেটিয়ার্স হয়ে গেছো এখন। কাউকে ছাড়া চলেই না কারোর। ভার্গবের কথার খোঁচাতে সম্বিত ফেরে সাক্ষ্যর, আর চোখে কুশের দিকে তাকায় সে। না মানে ঠিক তা নয় স্যার। কুশ আমতা আমতা করে। ভার্গব গম্ভীর গলায় জিজ্ঞেস করেন, তাহলে ঠিকটা কি শুনি? আসলে এইসব শিল্পী টিল্পী মানুষ তো, একজন মেয়ে থাকলে মানে। কুশ কথাটা অসম্পূর্ণ রেখেই হাসি হাসি মুখে ভার্গবের দিকে তাকায়। ইঙ্গিতটা বুঝতে ভার্গবের অসুবিধা হয় না। গম্ভীর মুখে কয়েক সেকেন্ড কি যেন চিন্তা করেন ভার্গব, তারপর মাথা নেড়ে বলেন, ওয়েল, টেক হার অ্যালং। এক যাত্রায় পৃথক ফল করে লাভ নেই। আগের 3টে প্রজেক্টের মতো এবারের প্রজেক্টটাতেও ওদের সাথে যাচ্ছে প্রকৃতি। খবরটায় হয়তো খুশি হওয়া উচিত ছিল সাক্ষ্যর, কিন্তু তাও চোর কাঁটার মতো কি একটা অস্বস্তি কোথায় যেন বিঁধে থাকে ওর। কুশ কেন ওকে নিয়ে যাওয়ার কথা বলল? তবে কি কুশও? সম্ভাবনাটার কথা মাথায় আসতেই সাক্ষ্যর মনে হয় বুকের ভেতর খুব গভীর কোনো চোরা কুঠুরির অন্ধকারে ছোট্ট একটা কাঁচা পোকা যেন খুব আস্তে আস্তে আঁচড় কাটতে শুরু করেছে। সাক্ষ্য বুঝতে পারে এই পোকাটার হাত থেকে আর কিছুতেই নিস্তার নেই ওর। এই আর্টের জগতে আপনার পা রাখা কিভাবে মিস্টার আহমেদ? আই মিন, ছোটবেলা থেকেই আগ্রহ ছিল নাকি পরে কোনোভাবে ইন্টারেস্ট গ্রো করে? শান্ত দৃষ্টিতে একবার আহমেদের দিকে আর একবার তার পরিচিত মেয়েটার দিকে তাকায় সাক্ষ্য। মনে মনে কুশকে ধন্যবাদ দেয়। ভাগ্যিস বেটা প্রকৃতিকে সাথে করে এনেছিল, না হলে ওকেই তো বসে বসে ইন্টারভিউয়ের নামে এই সো কল্ড আর্টিস্ট নামক অ্যারোগেন্ট লোকটার সঙ্গে ভাট বকতে হতো। অথচ প্রকৃতিকে দেখো, কি সুন্দর হাসি মুখে বসে বসে হ্যান্ডেল করে যাচ্ছে গোটা ইন্টারভিউটা। অবশ্য শায়ন আহমেদ লোকটাও কম যায় না। মেয়ে দেখে লোকটা যেভাবে বিগলিত বদনে অবিরাম হে হে করে যাচ্ছে, তাতে করে ওর মুখের ব্রাইটনেস দেখে বোধহয় হ্যালোজেন বাল্বও লজ্জা পাবে এখন। লোকটার বয়স বেশি নয়, খুব বেশি হলে আন্দাজ বছর 35-এর মধ্যেই হবে। ছোটখাটো রোগাটে চেহারা, গায়ের রং টকটকে ফর্সা,
মাথায় হালকা ঢেউ খেলানো কোচকানো চুল, চোখে মোটা কালো ফ্রেমের চশমা, ঠোঁটের কোণায় সব সময় ঝোলানো নিখুঁত একটা প্লাস্টিক হাসি। এক কথায় বলতে গেলে একেবারে পারফেক্ট রমণী মোহন চেহারা। লোকটা বেশি দিন এক জায়গায় থাকার সময় পায় না। বছরের বেশিরভাগ সময়টা বিভিন্ন এক্সিবিশনেই কাটে মিস্টার আহমেদের। ইনফ্যাক্ট এখন 7 দিনের জন্য ভুবনেশ্বরে আসার উদ্দেশ্যটাও তাই। একটা আর্ট সেমিনার আছে, সেটা অ্যাটেন্ড করেই ফ্লাইটে দিল্লি চলে যাবেন আবার। সাক্ষ্যদের হাতে ইন্টারভিউটা কমপ্লিট করার জন্য খুব একটা বেশি সময় নেই। তার উপর ওদিকে অফিস থেকে গাব্বারের তাড়া তো আছেই। প্রকৃতির প্রশ্নে লোকটার ঠোঁটের কোণে লেগে থাকা মৃদু হাসির রেখাটা আরো খানিকটা প্রশস্ত হয়। ঈষৎ কাঁধ ঝাঁকিয়ে মিস্টার আহমেদ বলেন, লুক মিস বিউটি, আর্ট একটা নেশা, যেটা থাকতে হলে রক্তের মধ্যেই থাকে। আমারও তাই ছিল। আলাদা করে গ্রো করার তো কিছু নেই। আসলে ব্যাপারটা কি জানেন, হয়তো ভাববেন নিজের মুখেই নিজের বড়াই করছি, বাট দ্য ফ্যাক্ট ইজ, আমি যদি আমার বাড়ির মুদি দোকানের হিসেবের খাতাটা টেনে নিয়েও আনমনে কিছু হিজিবিজি কাটি, সেটাও কিন্তু একটা নিউ কাইন্ড অফ আর্ট হয়ে যাবে। সো ইটস কল অ্যাবাউট ইউর ওন পোটেনশিয়ালিটি, যেটা ভেতর থেকে আসে। এখানে আমাদের নিজেদের আর আলাদা করে কিছু করার থাকে না। কুশ ক্যামেরার লেন্সে চোখ রেখে প্রাণপণে নিজের হাসি কন্ট্রোল করার চেষ্টা করে চলেছে। উফ, কি লেভেলের অ্যারোগেন্স মাইরি! বলে কিনা মুদি দোকানের খাতা টেনে নিয়ে হিজিবিজি কাটলে সেটাও আর্ট হয়ে যাবে। কুশ ভেবে পায় না আর্টিস্ট মাত্রই এমন ইন্টেলেকচুয়াল হয় কিনা। কিন্তু না, তাই বা হয় কি করে? একটা সময় ছিল বেশিরভাগ আর্টিস্টই প্রচার বিমুখ হতেন, মানুষের থেকে দূরে সারাটা জীবন কাটিয়ে দিতেন অনায়াসে। অবশ্য আগে কেন, এখনো অনেক শিল্পীই তো তাই। তবে সায়ন আহমেদের মতো কিছু কতিপয় সো কল্ড আর্টিস্টের কথা আলাদা। এরা নিজেদের একটা গোষ্ঠী তৈরি করে, যার বাইরে এদের আর কোনো আনাগোনা কিংবা স্বতন্ত্র পরিচয় নেই। নিজেদের তৈরি সেই নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যেই যত বারবারন্ত এদের, সেই গণ্ডির ভেতর টপ মোস্ট হেডলাইনে উঠে আসার জন্যেই এত ইন্টেলেকচুয়াল জ্ঞান বিতরণ কিংবা লোক দেখানো এই অ্যাস্থেটিক চাল চলন। আজকের মতো তাহলে উঠি। ইন্টারভিউর বাকিটা আমরা কাল কন্টিনিউ করব। থ্যাঙ্কস ফর ইউর কাইন্ড কোঅপারেশন। আপনার ভ্যালুয়েবল এক্সপিরিয়েন্স আর এতটা সময় ধরে তা বলবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আজকের মতো টুকিটাকি প্রশ্নমালার সম্ভার শেষ করে প্রকৃতি হাত জোর করে উঠে পড়ে। কুশ আর সাক্ষ্য দুজনেই মনে মনে হাঁফ ছেড়ে বাঁচে এক প্রকার। লোকটার অ্যারোগেন্স লেভেলটা দেখেছিস জাস্ট? আমি তো দাঁত মুখ চেপে কোনো মতে হাসি কন্ট্রোল করে ক্যামেরায় চোখ রেখে বসেছিলাম। আহমেদের শৌখিন 5 তারা রিসর্টের প্রেমিসেস ছেড়ে বেরোতে বেরোতেই হাঁক পাক করে ওঠে কুশল। ওর বলার ভঙ্গি দেখে সাক্ষ্যর হাসি পেয়ে যায়। প্রকৃতি পাশ থেকে ফোড়ন কাটে। আর্টিস্টরা একটু ওরকম হয়। কুশ ঠোঁট বেঁকায়। আর্টিস্ট না ছাই, চল তো পাতি আঁতেল কোথাকার। তবে যাই বলো, লোকটার ছবির কিন্তু মার্কেট আছে। এতক্ষণে প্রকৃতির কথার প্রত্যুত্তরে মুখ খোলে সাক্ষ্য। মৃদু হেসে বলে, মার্কেটিং করতে জানলে মার্কেট না হওয়ার তো কোনো কারণ নেই। কুশ বেশ বিজ্ঞের মতো মাথা নেড়ে সাক্ষ্যর কথায় সম্মতি জানায়। প্রকৃতি বলে, তার মানে লোকটার কাজের যে এত হাইপ, সবটাই জাস্ট মার্কেটিং স্ট্র্যাটেজি বলতে চাইছো? সাক্ষ্য কিছু বলার আগেই কুশ হড়বড় করে বলে ওঠে, তাছাড়া আবার কি? সাক্ষ্য মাথা নেড়ে হাসে, বলে, বিপণনের বাজারে বিজ্ঞাপনটা এখন আসল। এরা তো আর্ট বেচে না, বেচে নিজেদের। এই যে এত চাকচিক্য জাঁকজমক, অর্ধেক বিপণনের রহস্য তো এখানেই লুকিয়ে আছে। এখানেও রহস্য? কুশ চোখ গোল গোল করে। প্রকৃতি ওদের দুজনের দিকে তাকিয়ে বলে ওঠে,
অফকোর্স, রহস্য তো থাকতেই হবে। স্টার টুডের মিস্ট্রি মিস্কেটিয়াস যেখানে রহস্য, সেখানেই তো থাকবে, তাই না? কথাটা বলেই খিলখিল করে হেসে ওঠে প্রকৃতি। ওকে হাসতে দেখে হোঁচট খায় কুশল। কাউকে হাসতে দেখলেও যে এমন অদ্ভুত একটা চাপা কষ্ট হতে পারে সেটা আগে কখনো জানা ছিল না ওর। কুশের স্থির চোখে প্রকৃতির হাসতে থাকা পাতলা ঠোঁট জোড়ার দিকে তাকিয়ে থাকাটা চোখ এড়ায় না স্বাক্ষর। সবার অজান্তেই বুক চিরে ক্লান্ত একটা দীর্ঘশ্বাস উঠে আসে ওর। প্রকৃতির মজার ছলে বলা কথাটা যে এভাবে ফলে যাবে সেটা বোধহয় প্রকৃতি নিজেও ভাবতে পারেনি কখনো। পরদিন মিস্টার আহমেদের সাথে আর্লি মর্নিং অ্যাপও ছিল ওদের। লোকটার যাই হোক টাইম নিয়ে পাংচুয়ালিটি মেনটেন করে ভীষণ। ওদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন 8টায়, তাই ওরা আর দেরি না করে চা খেয়ে 7:15 মধ্যেই ওদের হোটেল ছেড়ে বেরিয়ে পড়েছে। সকালে ওঠা নিয়ে সাক্ষ্য কিংবা প্রকৃতির বিশেষ সমস্যা না থাকলেও কুশকে সকাল সকাল ওঠানো আর কুম্ভকর্ণকে ঠেলে তোলা দুই সমান। ওকে ডেকে তুলতে তুলতে সাক্ষ্য বেচারার নাজেহাল অবস্থা হয়ে গিয়েছে একদম। গাড়িতে গেলে ওদের হোটেল থেকে আহমেদের রিসোর্ট প্রায় মিনিট 30-এর পথ। ওরা যখন পৌঁছলো সকাল তখন 7:45 মতো বাজে প্রায়। ওদের অ্যাপও ফিক্সড করাই ছিল। আহমেদের সাথে দেখা করা নিয়ে সমস্যা হওয়ার কথা নয়, কিন্তু ঝামেলাটা বাঁধল অন্যত্র। গেটে এত পুলিশ কেন? কুশের কথাতেই ব্যাপারটা প্রথমে নজর পড়ে ওদের। সত্যিই তো, এই 7 সকালের রিসর্টের চারিদিকে এত পুলিশ গিজগিজ করছে কেন? কুশ সাক্ষ্যর দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে ফের জিজ্ঞেস করে, কেসটা কি বলতো? সাক্ষ্য কাঁধ ঝাঁকায়, ঠোঁট উল্টে মৃদু গলায় বলে, তুমি যে তিমিরে, আমিও সেই তিমিরেই সখা। কথাটা বলেই ব্যাপারটা ঠিক কি সেটা দেখার জন্য কয়েক পা এগিয়ে যায় ওরা। কিন্তু কিছুটা এগোতেই একজন বেঁটে খাটো চেহারার মুস্কো দেহাতি কনস্টেবল বাঁধ সাধে ওদের। আগে জানা মানা হ্যাঁ। সাক্ষ্য পকেট থেকে ওর প্রেস কার্ডটা বের করে কনস্টেবলটাকে দেখিয়ে বলে, हम लोग मीडिया से है, मिस्टर अहमद के साथ एक अपॉइंटमेंट था। সাক্ষ্যর হাতে ধরা কার্ডটা দেখে লোকটার মধ্যে বিশেষ কোনো ভাবান্তর হয় কিনা বোঝা যায় না, তবে আহমেদের নামটা শুনে লোকটা খানিক নড়ে চড়ে ওঠে, কর্কশ গলায় বলে, उनसे अभी मुलाकात नहीं हो सकता, बाद में आइए। আরে অদ্ভুত তো। কুশ পাশ থেকে বিড়বিড় করে ওঠে, তারপর কনস্টেবলটার দিকে তাকিয়ে বলে, মুলাকাত হবে না কেউ? কনস্টেবলটি যদিও ওর কথায় তেমন একটা পাত্তা দেয় না, ওদের দিকে তাকিয়ে মাছি নাড়ানোর ভঙ্গিতে হাত নেড়ে বলে, बोला ना नहीं होगा तो नहीं होगा मुलाकात। क्यों कैसे ये सब हम नहीं जानते। अब भागो यहाँ से, जाओ। কুশ সম্ভবত আবারও কিছু একটা বলে গোলমাল পাকানোর তালে ছিল। সাক্ষ্য কোনো মতে টেনে সরিয়ে আনে ওকে, যদিও ও তখনও গজগজ করেই যাচ্ছে। মুলাকাত নেই হোগা? মামার বাড়ি রিল্লি একেবারে। কি এমন লাটের বাট এলেন আমার, তার সাথে দেখা করা নিয়ে এত মন্দবাজি? নিহাতেই গব্বরের ভূত পেছনে পড়ে আছে তাই? হ্যাঁ, না হলে ইন্টারভিউ তো দূরে থাক, এইসব আঁতেলদের ছায়াও মারাতাম না সালা। শেষের অপশব্দটা উচ্চারণ করেই প্রকৃতির দিকে তাকিয়ে জিভ কাটে কুশ। যদিও প্রকৃতির চোখ অন্যদিকে, তার কানে সম্ভবত যায়নি কথাটা। মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল কুশল। কুশের বকবক শুনতে শুনতেই পুলিশের জিপটার দিকে চোখ পড়ে সাক্ষ্যর। আরে জিপ থেকে ওটা কে নামছে? আদি না? হ্যাঁ আদি, মানে আদিত্য বর্মনই তো। সাক্ষ্য দ্রুত পায়ে জিপটার দিকে এগিয়ে যায়। এই এই আদি, আদি। পেছন থেকে আচমকা ভেসে আসা ডাকটা শুনে থমকে দাঁড়িয়ে পড়েন ইন্সপেক্টর আদিত্য বর্মন।
যদিও একটু আগে দেখা সেই কনস্টেবলটা ততক্ষণে স্বাক্ষর পথ আগলে দাঁড়িয়ে পড়েছে আবার। बोला ना, जाओ यहाँ से। সাক্ষ্য যদিও তাতে বিশেষ ভ্রুক্ষেপ না করে আদিত্যর দিকে তাকিয়ে হাত নাড়ে। আদিত্যরও ততক্ষণে চোখ পড়েছে ওর দিকে। আরে সাক্ষ্যমুনি যে, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। বলতে বলতেই ওর দিকে এগিয়ে আসে আদিত্য। তারপর কনস্টেবলটার দিকে তাকিয়ে বলে, इनको छोड़ दो नटवर लाल, यार है हमारा, आने दो। নটবর লাল जी साहब। বলে মাথা নেড়ে এক পাশে সরে দাঁড়ায়। স্বাক্ষর পেছন পেছন প্রকৃতি আর কুশল এসে দাঁড়িয়েছে ততক্ষণে। আদিত্য ওদের দিকে তাকিয়ে মুচকি হাসে। আরে থ্রি মাস্কিটিয়ার্স যে, সব একসাথেই আছে দেখছি। হ্যাঁ, কুশ আর প্রকৃতিও এতক্ষণে তরুণ অফিসারটিকে চিনতে পেরেছে। ইন্সপেক্টর আদিত্য বর্মন, স্বাক্ষর ছোটবেলার বন্ধু। ইতিপূর্বে এর আগের একটা কেসে লোকাল থানার ইনচার্জ হিসেবে ওদের কাজে যথেষ্ট হেল্প করেছিল ইন্সপেক্টর বর্মন। স্বাক্ষর আদিত্যর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তুই এখানে? আদিত্য কাঁধ ঝাঁকায়, বলে, আর বলিস না, আমাদের তো বদলির কাজ, যাযাবরের জীবন, আজ এখানে তো কাল ওখানে। যাই হোক, আমার কথা ছাড়, তোর খবর বল, এখানে কি মনে করে? সাক্ষ্য সায়ন আহমেদের সাথে ইন্টারভিউ নেওয়ার ব্যাপারটা সংক্ষেপে গুছিয়ে বলে আদিত্যকে। আদিত্য সবটা শুনে মাথা নাড়ে, মুচকি হেসে বলে, তবে তো তোমার কপাল খুলে গেল গুরু। সাক্ষ্য আদিত্যর কথার সারমর্ম ঠিক উদ্ধার করতে পারে না। ওর ভ্যাবাচাকা খাওয়া মুখের দিকে তাকিয়ে হাসে আদিত্য। তারপর বলে, ক্রাইম রিপোর্টার বলে কথা, নিরামিষ ইন্টারভিউ এর খবর কি আর তোমাদের স্যুট করে বন্ধুগণ? সাক্ষ্য বলে, মানে তোদের জন্য সুখবর আছে এক প্রকার। আদিত্য আর সাসপেন্স না রেখে পুরো ব্যাপারটাই খুলে বলে ওদের। গতকাল রাতে সায়ন আহমেদের উপরে ছোটখাটো একটা হামলা হয়ে গিয়েছে। ইনজুরি খুব একটা মারাত্মক না হলেও কাঁধে আঘাত লেগেছে। বেশ অনেকটা জায়গায় ছোড়ার উন্ট ডিপ হয়ে বসে গিয়েছে। তাছাড়া আততায়ী নাকি রিসর্টের কোনো একজন কর্মচারীকেও ইনজিওর্ড করেছে। পুরো ব্যাপারটাই ইনভেস্টিগেশনের পর্যায়ে আছে আপাতত। আদিত্য বলে, পুরো কেসটাই কনফিডেন্সিয়াল স্টেটে আছে, খবরটা বাইরে লিক হয়নি এখনো, তবে আশা করা যায় তোদের কাগজেই হেডলাইনটা আসবে প্রথমে। কি বলিস? আদিত্যর কথার প্রত্যুত্তরে মৃদু হাসে সাক্ষ্য। তারপর জিজ্ঞেস করে, কে বা কারা হামলা করেছে কিছু জানা গেছে? আদিত্য মাথা নাড়ে। এখনো কিছুই বোঝা যাচ্ছে না সেভাবে, ইনভেস্টিগেশন চলছে, দেখা যাক। সাক্ষ্য একটু ইতস্তত করে বলে, আমরা কি তোর সাথে একটু ভেতরে যেতে পারি? মানে তোর যদি কোনো সমস্যা। সাক্ষ্য কথাটা শেষ না করে আদিত্যর দিকে তাকায়। আদিত্য কয়েক সেকেন্ড কি যেন চিন্তা করে, তারপর বলে, না 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 না, সমস্যা কিসের, আসবি আয় তাহলে। বাট একটাই রিকোয়েস্ট, এখনই কিন্তু কোনো ছবি তুলতে পারবি না, তোদের ক্যামেরাগুলো একটু বাইরে জমা রেখে আসতে হবে। বুঝতেই পারছিস, ডিউটি প্রোটোকল মেনটেন করতেই হবে, আমার এখানে কিছুই করার নেই ভাই। সাক্ষ্য মাথা নেড়ে তাড়াতাড়ি বলে ওঠে, আরে ইটস ওকে, তুই আছিস বলেই তো ভেতরে যেতে পারছি। তোর এই কনস্টেবল তো আমাদের দেখেই মাছি তাড়ানোর মতো করে ভাগিয়ে দিচ্ছিল প্রায়। নেহাত তোকে দেখলাম তাই। সাক্ষ্যর কথা শেষ হতেই নটবর লালের দিকে তাকিয়ে একযোগে হেসে ওঠে ওরা সবাই। বেচারা নটবর লাল কিছু বুঝতে না পেরে তার বড় সাব আর তার ইয়ার দোস্তদের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে চুপচাপ। एग्जैक्टली क्या हुआ था, कुछ याद है तुम्हें, मतलब हमें बता सकते हो? ছেলেটার বয়স 19-20 বেশি না, রোগাটে গরম, পাতলা চিবুক, গোঁফের রেখাও ওঠেনি ঠিক করে। পরনে রিসর্ট কর্মচারীদের পোশাক, মাথায় ব্যান্ডেজ। ছেলেটার চোখে মুখে এখনো আতঙ্কের ছাপ লেগে আছে।
আদিত্যর কথায় সামান্য ইতস্তত করে মাথা নাড়ে সে। আদিত্য ওর কাঁধে আলতো করে একটা হাত রেখে নরম গলায় বলে, डरो मत, तुम्हें जितना मालूम है, जितना तुमने देखा है, बस उतना ही बताओ, डरने की कोई बात नहीं है। আদিত্যর কথায় ছেলেটা কতটা আশ্বস্ত হলো বোঝা গেল না। জিভ দিয়ে ঠোঁটটা একবার চেটে নিয়ে ভাঙা ভাঙা হিন্দিতে সে বলল, मेरा तो कल नाइट शिफ्ट था साहब। रात के करीब 1:45 या 2 बज रहे थे शायद। रूम नंबर 204 से एक वाइन का ऑर्डर आया था, बस वही देने जा रहा था मैं, और तभी अचानक से एक शोर सुनाई दिया। फिर मेरे कुछ समझने से पहले ही सर मैं किसी के साथ टकरा के गिर गया था। वाइन का बोतल वटल सब कुछ टूट गया। इससे पहले मैं उसे कुछ बोल पाता, किसी ने पीछे से आके जोर से मेरे सर पे मार दिया साहब। फिर साहब मुझे और कुछ याद नहीं है, कुछ भी याद नहीं है साहब। আদিত্য সবটা শুনে খানিকক্ষণ চুপ করে থেকে ছেলেটাকে জিজ্ঞেস করলো, अच्छा, जिसके साथ तुम टकराए थे उसका चेहरा कुछ याद है? कैसा था, मतलब हाइट, ड्रेसअप, कुछ भी जो तुम्हें याद हो? ছেলেটা ম্লান মুখে মাথা নাড়ল, তারপর নিচু গলায় বলল, नहीं साहब, मैंने उसका चेहरा तो नहीं देखा, वो तो शायद बुरखे में थी साहब। আদিত্যর কপালে মৃদু ভাঁজ খেলে যায়। बुरखा, इसका मतलब कोई औरत थी? ছেলেটা আমতা আমতা করে মাথা নাড়ে। मालूम नहीं साहब, औरत ही होगी शायद। সাক্ষ্যরা কেউ একটাও কথা বলেনি এতক্ষণ। ওরা আদিত্য আর ছেলেটার কথোপকথন শুনছিল চুপচাপ। এবারে আদিত্য থামতে সাক্ষ্য হঠাৎ ছেলেটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, शायद क्यों? औरत नहीं थी क्या? ছেলেটা সামান্য ইতস্তত গলায় বলে, हाँ साहब, औरत ही होगी, लेकिन ছেলেটা কি একটা বলতে গিয়ে থেমে যায়। তারপর বলে, असल में मैंने चेहरा नहीं देखा था ना, तो इसीलिए ही मैंने शायद कहा। সাক্ষ্য এই নিয়ে আর কথা বাড়ায় না। প্রসঙ্গ ঘুরিয়ে জিজ্ঞেস করে, अच्छा, जिसके साथ तुम टकराए थे उसने ही तुम्हारे सर पे वार किया क्या? ছেলেটা কয়েক মুহূর্ত কি যেন চিন্তা করে, তারপর মাথা নেড়ে বলে, नहीं साहब, वो कोई और था। पीछे से आके बहुत जोर से मारा मुझे साहब। मैंने उसे नहीं देखा, लेकिन वो कोई दूसरा था, क्योंकि जिसके साथ मैंने टकराया वो तो मेरे सामने ही था साहब। कोई और माने द्वितीय के? इंटरेस्टिंग। সাক্ষ্য আপন মনেই বিড়বিড় করে ওঠে শব্দগুলো। শায়ন আহমেদের চোট তেমন গভীর না হলেও বাঁ কাঁধে ব্যান্ডেজ করতে হয়েছে। তাকে নিয়ারেস্ট কোনো নার্সিংহোমে অ্যাডমিট করার কথা বলা হয়েছিল, কিন্তু তিনি রাজি হননি। প্রাথমিক ড্রেসিংটুকু করিয়ে নিয়েছেন শুধু। গতকাল পুলিশ বা সাক্ষ্যদের কেউই আর তার সাথে কথা বলে উঠতে পারেনি। তবে আজ তিনি নিজে থেকেই পুলিশের সাথে সমস্ত রকম সহযোগিতা করার জন্য থানায় এসে হাজিরা দিয়েছেন। আদিত্যর সাথে ওর চেম্বারে সাক্ষ্য, কুশ আর প্রকৃতিও আছে অবশ্য। ওরা আমার গেস্ট মিস্টার আহমেদ, প্লিজ কিছু মাইন্ড করবেন না। ঘরে উপস্থিত বাকি তিনজনের দিকে শায়ন আহমেদের জিজ্ঞাসু দৃষ্টিকে অনুসরণ করে কথাটা বলে ওঠে আদিত্য। শায়ন ওদের দিকে তাকিয়ে মৃদু হাসেন, তারপর মাথা নেড়ে বলেন, আরে না না, ইটস অ্যাবসলিউটলি ফাইন। তাছাড়া ওনাদের সাথে তো আগেই পরিচয় হয়েছে আমার। দে কেম টু মি ফর অ্যান ইন্টারভিউ। শুধু একটাই অনুরোধ, প্লিজ যে ইনসিডেন্টটা হয়ে গেল এটা নিয়ে মিডিয়াতে ফেক কোনো গসিপ ক্রিয়েট করবেন না দয়া করে। বুঝতেই তো পারছেন আমাদের শিল্পীদের জীবন নিয়ে এমনিতেই মানুষের কিউরিওসিটির শেষ নেই, তার উপর যদি। শেষের কথাগুলো অসম্পূর্ণ রেখেই সাক্ষ্যর দিকে তাকালেন মিস্টার আহমেদ। সাক্ষ্য প্রত্যুত্তরে
ঠোঁটের কোণে লেগে থাকা মৃদু হাসির রেখাটা আরো খানিকটা প্রশস্ত করে বলল, না না মিস্টার আহমেদ, আপনি এই নিয়ে কিছু চিন্তা করবেন না। তাছাড়া গসিপ করার মতো কিছু না থাকলে মিডিয়ায় বা গসিপটা করবে কি দিয়ে? সো ডোন্ট ওয়ারি। সাক্ষ্যর কথার আড়ালে মিশে থাকা প্রচ্ছন্ন ব্যঙ্গের আভাসটা সম্ভবত আহমেদের চোখ এড়ায় না। তিনি আর কোনো কথা না বলে দেঁতো হেসে চুপ করে যান। পরিস্থিতিটা সম্ভবত কিছুটা হালকা করতেই প্রকৃতি আলতো হেসে জিজ্ঞেস করে, এখন কেমন বোধ করছেন মিস্টার আহমেদ? আই হোপ আঘাতটা তেমন গুরুতর কিছু নয়। আহমেদ প্রকৃতির দিকে তাকিয়ে মিষ্টি করে হাসেন। তারপর উপস্থিত বাকি তিনজনকে যেন এক প্রকার অগ্রাহ্য করেই বলে ওঠেন, আপনার মতো একজন সুন্দরী তরুণী এভাবে জিজ্ঞেস করলে কি আর ভালো বোধ না করে পারা যায় ম্যাডাম? আর আঘাতের কথা বলছেন, আপনার হাসি মুখটা দেখে বুকে প্রতিবার যে ছুরির আঘাত বসছে তার তুলনায় আমার কাঁধের আঘাত কিছুই নয়। এমন একটা মন্তব্যের জন্য প্রকৃতি সম্ভবত মোটেও প্রস্তুত ছিল না। সে কি বলবে বুঝতে না পেরে ফ্যাকাশে হেসে চুপ করে যায়। সাক্ষ্যর চোয়াল আহমেদের দিকে তাকিয়ে মুহূর্তে শক্ত হয়ে ওঠে হঠাৎ। লোকটার দুই চোখে যেন ধূর্ত হায়নার মতো তীক্ষ্ণ লোভাতুর দৃষ্টি ঝরে পড়ছে। সাক্ষ্য হাতের মুঠো দৃঢ় করে ভেতর ভেতর জেগে ওঠা রাগটাকে প্রশমিত করার চেষ্টা করে। কুশ পাশ থেকে দাঁতে দাঁত চেপে চাপা গলায় বলে ওঠে, ব্লাডি স্কাউন্ড্রেল। আদিত্য সামান্য গলা খাঁকারি দিয়ে আহমেদের দিকে চোখে চোখ রেখে শীতল নির্লিপ্ত গলায় জিজ্ঞেস করে, অ্যাটাকটা কে বা কারা করেছিল সে সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? মতলব এনি গেসেস? আহমেদ মাথা নাড়েন। আই হ্যাভ নো ক্লু অফিসার। সেভাবে দেখতে গেলে আমার তো শত্রুর অভাব নেই। কে বা কারা হঠাৎ এভাবে অ্যাটাক করলো সেটা বলাটা কোয়াইট ডিফিকাল্ট। তাছাড়া তদন্ত করাটা যেহেতু আপনাদের ডিউটি, তাই অপরাধীদের ট্রেস করা কিংবা কে বা কারা এমনটা করতে পারে সেটা গেস করাটাও আশা করি আপনাদেরই কাজ। আমাদের কাজটা না হয় আমাদেরকেই বুঝে নিতে দিন মিস্টার আহমেদ। আশা করছি অপরাধী খুব তাড়াতাড়ি ধরা পড়বে। কিপ ইন টাচ, ওকে? দরকার হলে আমরা আপনার সাথে যোগাযোগ করে নেব আবার। হাসি মুখে কথাগুলো বলে মিস্টার আহমেদকে নমস্কার জানায় আদিত্য। তোরা আহমেদের জন্য এখনো কোনো পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করিসনি? আদিত্য পকেট থেকে একটা সিগারেট বের করে ধরাতে ধরাতে সাক্ষ্যর দিকে বাড়িয়ে দেয় প্যাকেটটা। সাক্ষ্য মৃদু হেসে মাথা নেড়ে রিফিউজ করে। আদিত্য কাঁধ ঝাঁকিয়ে সিগারেটে লম্বা একটা টান দিয়ে এক মুখ ধোয়া ছেড়ে সাক্ষ্যর দিকে সরু চোখে তাকায়। চাপা গলায় বলে, বাবা, এই যে দেখছি ভূতের মুখে রাম রাম। বেড়াল বলে মাছ খাবো না। তা কেসটা কি গুরু? ম্যাডামের বারণ টারণ আছে নাকি? সাক্ষ্য হাসে, বলে, অত সৌভাগ্য আর হলো কোথায় বল? ম্যাডাম বললে সিগারেট কেন, আস্তে আস্তে পৃথিবীটাও ছেড়ে দিতে পারি। কিন্তু ম্যাডাম আর বলল কোথায়? সাক্ষ্য হাঁটতে হাঁটতে কয়েক পা এগিয়ে যায়। আহমেদের রিসর্ট থেকে ফিরে কুশ আর প্রকৃতি হোটেলে ফিরে গেছে। কুশ বরাবরই বড্ড ঘুম কাতুরে। বেড়াল ছানার মতো গুটিসুটি পাকিয়ে শুতে পারলে দুনিয়ার আর কিচ্ছু চাই না তার। সে হোটেলে গিয়ে ভাত ঘুম দেবে, আর প্রকৃতি ফ্রেশ হয়ে লাঞ্চ করে টুকটাক সাইট সিং করতে বেরোবে একটু। ওদের দুজনকেও সাথে যাওয়ার জন্য বিস্তর পিড়াপিড়ি করছিল সে, কিন্তু কুশ বিছানা ছেড়ে এক পাও নড়তে রাজি নয়। আর সাক্ষ্যর আদিত্যর সাথে কিছু দরকারি কথা ছিল, তাই সেও ওর সাথেই থেকে গিয়েছে। অতএব ওমেন এম্পাওয়ারমেন্টে বিশ্বাসী প্রকৃতি একলা চলরে মন্ত্রে সাড়া দেওয়া ছাড়া আর কোনো উপায় খুঁজে পায়নি। ওহো, কেস তো পুরো জমে ক্ষীর গুরু। তা ম্যাডাম জানে? সাক্ষ্য মৃদু একটা দীর্ঘশ্বাস ফেলে দুদিকে মাথা নাড়ে। আদিত্য ভ্রু কোঁচকায়, সিগারেটে আরো একটা টান মেরে জিজ্ঞেস করে, যা বাবা, এখনো বলিসনি কেন?
সমুদ্রের পার বরাবর বালির উপর দিয়ে হাঁটছিল ওরা দুজন। পায়ের নিচে বালির গরম ভাপ এসে লাগছে। সন্ধে প্রায় হয় হয়। সূর্যের লাল আভা একটু একটু করে সাগরের নীলে মিশতে শুরু করেছে। সাগর চোখে মুখেও সেই লাল কিভাবে যেন একটু একটু করে জায়গা করে নিয়েছে নিজের। বুকের গভীর থেকে অদ্ভুত একটা নিস্তব্ধ অন্ধকার এসে ডুবিয়ে দেয় ওর কণ্ঠস্বর। একটু দূরেই অস্তমিত সূর্যটার দিকে তাকিয়ে থাকতে থাকতে অন্যমনস্ক গলায় ও বলে, সবকিছু যদি বলে দেওয়া যায় তবে অসময়ে কষ্ট পাওয়ার জন্য এখন তো নিজের বলে তো আর কিছুই থাকে না আমাদের। আদিত্য পেছন থেকে এসে আলতো করে সাগর কাঁধে একটা হাত রাখে, হেসে বলে, তুমি তো দেখছি সাংবাদিকতা ছেড়ে দার্শনিকতার রাস্তা ধরেছ গুরু। না, এতদিনে মনে হয় তোর সাক্ষ্যমণি নামটা সার্থক হবে এবার। সাক্ষ্য ম্লান হাসে, কোনো উত্তর দেয় না। আদিত্য কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ক্লান্ত একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, हाँ, किसी ने बहुत सही कहा है। शायद प्यार ही एक वो खूबसूरत खंजर है जिसके जख्म को इंसान अपने मर्जी से सीने में उतर सकता है। সাক্ষ্য হাসে, সূর্যের শেষ রক্তিমা ভাটুকুকে মেখে নিতে নিতে বলে, বাদ দে এসব, যেটা জানতে চাইলাম সেটা বল। আদিত্য বড় করে একটা আড়মোড়া ভাঙতে ভাঙতে বিরস বদনে বলে, শালা এই জন্যই কিছু হলো না তোর। কোথায় একটু শায়ার শায়ার ফিল আসছিল, তা না সেই মিডিয়ার লোকেদের মতো পেঁচালো প্রশ্নমালা নিয়ে এলি আবার। সাক্ষ্য ফিক ফিক করে হেসে ওঠে। আদিত্য বলে, দেখ, সত্যি বলতে এইসব সেলিব্রিটিদের পুলিশ প্রোটেকশন দেওয়ার ব্যাপারটা আমার নিজের কাছেই আতলামি বলে ভীষণ মনে হয়, ঠিক আছে? বাট কি করব, দিস ইজ আওয়ার জব। আমরা সরকারের দাস, আদেশ পালন করা ছাড়া কিছুই করণীয় নেই আমাদের। সো আমার ভালো লাগা মন্দ লাগা এইসবের কিছু যায় আসে না। আমাদের তরফ থেকে আহমেদকে পুলিশ প্রোটেকশন দেওয়ার জন্য বলা হয়েছিল, কিন্তু আহমেদ নিজের গরজে বারংবার রিকোয়েস্ট করে স্পেশাল অর্ডার টর্ডার কিসব এনে সেই অফার রিফিউজ করেছে। সে নাকি খুব সাধারণ জীবন যাপনে অভ্যস্ত, এসব পুলিশি প্রোটেকশন থাকলে তার কাজের অসুবিধা হবে। তাছাড়া তার নাকি নিজস্ব রক্ষা বাহিনী আছে। সাক্ষ্য বলে, তা সেই রাতে অ্যাটাকটা যখন হলো তখন ওর এই রক্ষী বাহিনী কোথায় ছিল? আদিত্য ঠোঁট উল্টে আকাশের দিকে অঙ্গুলি নির্দেশ করে, তারপর কাঁধ ঝাঁকিয়ে বলে, ভগাই জানে। সাক্ষ্য আর কিছু বলে না, শুধু আপন মনে তার সেই পরিচিত লাভসটা বিড়বিড় করে ওঠে আবার। ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। আমার তো মনে হয় কোথাও কোনো কেস করতে গিয়ে ফেঁসেছে নির্ঘাত, সেই লাফড়াই ঘাড়ে উঠে এসেছে হয়তো। ঘড়ির কাঁটা রাত প্রায় 11টার ঘর ছুঁই। ডিনার শেষ করে নিজেদের রুমেই বসেছিল কুশ আর সাক্ষ্য। সোফায় বসে পা নাচাতে নাচাতে আচমকা সাক্ষ্যর দিকে তাক করে মন্তব্যটা ছুঁড়ে দেয় কুশ। সাক্ষ্য আনমনে কি যেন একটা চিন্তা করছিল চুপচাপ। কুশের কথায় তার চমক ভাঙে হঠাৎ। সে অন্যমনস্ক গলায় বলে, কোন কেসের কথা বলছিস? কুশ ঠোঁট উল্টোয়, নেকু পুষু খোকা আমার কিচ্ছু বোঝে না যেন। আরে আহমেদের কথা বলছিলাম, চিনি পাবার ব্যাপার মনে হচ্ছে। সাক্ষ্য হাসে, তারপর কুশের দিকে তাকিয়ে সামান্য রহস্য জড়ানো গলায় বলে, চিনি থাকলেই যে সবসময় মিষ্টি হতে হবে তার কোনো মানে নেই। নোনতা কিংবা টক ঝালও হতে পারে। যা বাবা, এসব টক ঝাল নোনতা আবার কোত্থেকে এলো? এই তুই কি ভাবছিস বলতো? সাক্ষ্যর ঠোঁটের কোণে লেগে থাকা হাসিটা আরো খানিকটা রহস্যময় হয়ে ওঠে। টেবিলের উপরে রাখা কাচের অ্যাশট্রেটা নিয়ে আনমনে নাড়াচাড়া করতে করতে সে বলে, গল্প 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 ভাবছি। কুশ অবাক গলায় জিজ্ঞেস করে, গল্প? কিসের গল্প?
সাক্ষ্য কুশের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, ওই যে গব্বর বলেছিল, জীবনের আড়ালে যে জীবন থাকে সেই গল্প নিয়েই ভাবছি। তুমি কি পায়ে চাকা লাগিয়ে বসে আছো নাকি সাক্ষ্যদা? সকাল থেকে তোমার তো দেখছি কোনো পাত্তাই নেই। কখন যে কোথায় যাচ্ছ, কখন আসছো, আমি কিছুই বুঝতে পারছি না। কাল যখন বললাম সাইট সিং এ চলো, তখনও আদিত্য স্যারের সাথে হাঁটা দিলে। কুশটা দেখছো তো? দেখো দেখো, নিজের বন্ধুকে ভালো করে দেখো। এখানে এসে পুরনো বন্ধু পেয়ে বাকি আর সবাইকে উনি ভুলেই গিয়েছেন একদম। কুশ বিছানায় শুয়ে কি একটা ম্যাগাজিনের পাতা উল্টাচ্ছিল, আর সাক্ষ্য বেচারা সবেমাত্র রুমে এসে সোফায় গাটা এলিয়ে বসেছিল সামান্য। আর তখনই দরজা ঠেলে প্রায় আমফানের মতো গতিতে ঘরে এসে ঢোকে প্রকৃতি। তারপর হড়বড় করে এক নিঃশ্বাসে কথাগুলো এক প্রকার তীরের বেগেই ছুঁড়ে দেয় ওদের দিকে। কুশ প্রথমটায় ভ্যাবাচাকা খেয়ে কি বলবে বুঝতে না পেরে বোকার মতো হাসে। প্রকৃতির ছোটখাটো গোলগাল মুখটাতে রাগের আভাস স্পষ্ট। জোরে জোরে নিঃশ্বাস পড়ছে তার। সম্ভবত সাক্ষ্যকে লবি দিয়ে ঢুকতে দেখেই আচমকা ঝড়ের বেগে দেবীর এমন আগমন ঘটেছে হঠাৎ। সাক্ষ্যর চোখ সরে না। নিষ্পলক চোখে কয়েক মুহূর্ত স্থির দৃষ্টিতে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে তাকিয়ে থাকে সে। হঠাৎ করেই বুকের গভীর থেকে কিসের একটা অদ্ভুত চোরা কষ্ট গলার কাছটায় ঠেলে উঠে নিমেষে যেন বোবা করে দেয় ওকে। প্রকৃতি সাক্ষ্যর চোখের সামনে হাত নাড়িয়ে তাড়া লাগায়। কি হলো, এমন বোবা হয়ে গেলে যে হঠাৎ? ওর কথায় আচমকা হুঁশ ফেরে সাক্ষ্যর। সে নিজের মনেই বিড়বিড় করে ওঠে, সবকিছু ভুলে যেতে পারলে তো ভালোই হতো। তাহলে তোমাকেও তো। থাক, আর ভূতের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের মনে বিড়বিড় করতে হবে না। থাকো তোমরা যে যার মতো, আমি চললাম। কথাগুলো বলেই আর এক মুহূর্ত অপেক্ষা করে না প্রকৃতি। যেভাবে ঝড়ের মতো সে এসেছিল সেভাবেই দুম দুম করে পা ফেলে চলে যায় আবার। কুশ বেচারা তার যাওয়ার পথের দিকে বিস্ফারিত চোখে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে কয়েক মুহূর্ত। তারপর মেইয়ে যাওয়া মুড়ির মতো মিনমিনে গলায় বলে, চাপ বাবা, আমি আবার কি করলাম? সাক্ষ্য কাঁধ ঝাঁকায়। তারপর আড়মোড়া ভাঙতে ভাঙতে বলে, নারী চরিত্র বেজায় জটিল, ও নিয়ে ভেবে লাভ নেই। তার চেয়ে আমার সাথে চল, কাজ আছে একটু। এই তো এলি সবে, আবার কি কাজ? তুই যাবি কি না? আরে যাবো না কখন বললাম? আচ্ছা মুশকিল তো। নারী চরিত্র জটিল কিনা যাই না, তবে তোর চরিত্র যে তার চেয়ে কিছু কম জটিল নয় এইটুকু আমি হলপ করে বলতে পারি। এই এই কি করছিস বলতো তুই? হ্যাঁ, এই ভর সন্ধেবেলায় এখানে নিয়ে এলি কেন? আহমেদের সাথে দেখা করবি নাকি? তা এত ঘন ঘন সাক্ষাতের বাসনা জেগেছে যে হঠাৎ? হ্যাঁ, মালটার প্রেমে টেমে পড়ে যাসনি তো আবার? কথাটা বলতে বলতেই ফিক ফিকিয়ে হেসে ওঠে কুশ। এই মুহূর্তে ফরচুন কোর্ট মানে যে রিসর্টে আহমেদ এসে উঠেছে তার ঠিক সামনেটাই দাঁড়িয়ে আছে ওরা। সাক্ষ্য কুশের কথায় বিশেষ একটা আমল না দিয়ে বলে, আহমেদ এখন রিসর্টে নেই, সম্ভবত কাছে দাঁড়িয়ে কোথাও একটা বেরিয়েছে হয়তো। কুশ অবাক গলায় বলে, তাহলে এখানে কেন এসেছিস? সাক্ষ্য হাসে, বলে, মাছ ধরবো বলে টোপের খোঁজে এসেছি। কুশ সাক্ষ্যর কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারে না। সে বোকার মতো ফেল ফেলিয়ে তার খামখেয়ালি বন্ধুটার মুখের দিকে তাকিয়ে থাকে কয়েক সেকেন্ড। সাক্ষ্য রিসেপশনের দিকে এগিয়ে যেতে যেতে কুশকে তাড়া লাগায়। কি হলো, হাবার মতো দাঁড়িয়ে রইলি কেন? আয়। কুশ আর কি করে, উপায়ন্তর না দেখে বিনা বাক্য ব্যয়ে সাক্ষ্যকে অনুসরণ করে চুপচাপ। রিসর্ট ম্যানেজার রিসেপশনেই ছিলেন। লোকটা এর আগে আদিত্যর সাথে সাক্ষ্যদের দেখেছে, তাই হয়তো এবারে ওদের দেখে হাসি হাসি মুখে নিজেই এগিয়ে আসে ওদের দিকে। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। হাউ ক্যান আই হেল্প ইউ? কফি, ড্রিঙ্কস, क्या लेना चाहेंगे आप? কুশ সম্ভবত কোল্ড ড্রিঙ্কসের কথাটা বলতে যাচ্ছিল,
কিন্তু তার আগেই পাশ থেকে কনুইয়ের প্রচন্ড একটা গুঁতো খেয়ে মুখ দিয়ে কোঁত করে একটা শব্দ করে চুপ করে যায় সে। সাক্ষ্য মৃদু হেসে বলে, नथिंग, जस्ट थोड़ी बहुत इंफॉर्मेशन चाहिए था। हाँ हाँ सर, बोलिए ना, हाउ मे आई हेल्प यू? आपकी क्या सेवा कर सकते हैं? मिस्टर अहमद के साथ आपकी कभी बात हुई है? সাক্ষ্যর কথায় মৃদু হাসে লোকটা, মাথা নেড়ে বলে, वैसे तो बात करने का भी जरूरत नहीं पड़ी, उनका ऑनलाइन बुकिंग था। इसके अलावा बाकी जो फॉर्मेलिटीज है वो सब उनका पीए संभालता है। लेकिन फिर भी सर बहुत अच्छे दिल का इंसान है, खुद से सबके साथ खुल मिल के बात करते हैं। সাক্ষ্য কয়েক মুহূর্ত কি যেন চিন্তা করে বলে, ऐसी, अच्छा। मिस्टर अहमद के रूम सर्विस में कौन कौन है, कुछ बता सकते हैं क्या? ম্যানেজার একটু ইতস্তত করে বলে, ऐसे तो बताना मुश्किल है सर, किसी का कुछ ऑर्डर है तो रिसेप्शन में कॉल करके बोल देता है, फिर उस वक्त जो भी अवेलेबल होता है वो सर्व करके आ जाता है। इसके अलावा कुछ रूटीन सर्विस होता है बस। লোকটা কথাগুলো বলে কয়েক সেকেন্ড থামে, তারপর কি যেন একটু ভেবে নিয়ে বলে, फिर भी मैं देखता हूँ सर क्या कर सकते हैं। লোকটা সাক্ষ্যদের একটু অপেক্ষা করতে বলে রিসেপশনের ভেতরের দিকে চলে যায়। প্রায় মিনিট 10 পর একটা বেয়ারা গোছের লোককে সাথে করে নিয়ে ফিরে আসে আবার। সঙ্গের লোকটাকে দেখিয়ে বলে, अहमद सर के रूम में जो लोग काम किया है उसमें से फिलहाल यही एक आदमी है सर, आपको अगर कुछ पूछना है तो आप इससे पूछ सकते हैं। সাক্ষ্য লোকটাকে ধন্যবাদ জানিয়ে বলে, थैंक यू सो मच, तकलीफ देने के लिए माफी चाहता हूँ। अरे नहीं नहीं, तकलीफ देने जैसी कोई बात ही नहीं है, आप बात कीजिए, हम आते हैं। ম্যানেজার নমস্কার জানিয়ে চলে যেতে সাক্ষ্য বেয়ারাটিকে জিজ্ঞেস করে, आप अहमद साहब की रूम पे कभी गए थे क्या? লোকটা প্রাথমিক সংকোচের ভাবটুকু কাটিয়ে নিয়ে বলে, हाँ साहब, हम उनके कमरे के बाहर खाना देने गए थे 2-4 बार, लेकिन अंदर नहीं गए कभी। साहब दरवाजा खोल के ऑर्डर रिसीव करते हैं और फिर दरवाजा बंद कर देते हैं। समझा। अच्छा, उनके साथ कभी कुछ बात हुई है? লোকটা হাসে, वो बड़े लोग हैं साहब, हम ठहरे मामूली नौकर, हमसे क्या बात करेंगे, लेकिन हाँ कभी कभी वो अच्छा टिप्स देते हैं। কথাটা বলেই জুলজুলে চোখে সাক্ষ্যর পকেটের দিকে তাকায় লোকটা। ইঙ্গিতটা বুঝতে সাক্ষ্য কিংবা কুশ কারোরই বিশেষ অসুবিধে হয় না। সাক্ষ্য পকেট থেকে একটা 200 টাকার নোট বের করে এগিয়ে দেয় লোকটার দিকে। লোকটা বিনা বাক্য ব্যয়ে চুপচাপ পকেটস্থ করে নোটটা। সাক্ষ্য জিজ্ঞেস করে, अच्छा, उनके बारे में कुछ अजीब सी चीज, मतलब कुछ भी जो नॉर्मल नहीं है, ऐसा कुछ कभी नोटिस किया है क्या? লোকটা মাথা চুলকোয়, সামান্য ভেবে নিয়ে বলে, हाँ नहीं साहब, ऐसा तो कुछ याद नहीं आ रहा। সাক্ষ্য যেন খানিকটা হতাশই হয় লোকটার কথা। মৃদু একটা দীর্ঘশ্বাস ফেলে এসে বলে, अच्छा शुक्रिया, आप जा सकते हैं। লোকটা ওদের সালাম জানিয়ে চলেই যাচ্ছিল। হঠাৎ কিছু একটা যেন মনে পড়ে যায় তার। পেছন ফিরে আবারও ওদের দিকে কয়েক পা এগিয়ে আসে লোকটা, বলে, लेकिन एक बात है साहब, अजीब है कि नहीं पता नहीं, मगर अचानक से याद आया, आमिर साहब जब पहले दिन यहाँ आए थे तब बहुत ही कम खाना मंगाए थे, लेकिन সাক্ষ্যর গলায় কৌতূহলের ছাপ ফুটে ওঠে। লোকটা মাথা চুলকে বলে, लेकिन अब साहब जैसे बहुत ज्यादा खाने लगे हैं, शायद यहाँ का बाबूजी का खाना उन्हें बहुत पसंद आया साहब। লোকটা কথাটা বলে দাঁত বের করে হাসে সামান্য। সাক্ষ্যর কপালে মৃদু ভাঁজ খেলে যায়। তাহলে তো খাবারটা চেখে দেখতে হচ্ছে একবার। আপন মনেই বিড়বিড় করতে করতে কুশের দিকে তাকায় সাক্ষ্য। তারপর কি মনে হতে বলে, তুই এক কাজ কর, হোটেলে ফিরে যা,
আমার কয়েকটা কাজ বাকি আছে, সেগুলো সেরেই আসছি। এখন আবার কিসের কাজ তোর? কুশের কথায় চোখ টেপে সাক্ষ্য আলতো হেসে বলে, মাছের টোপ পেয়ে গেছি, সেগুলোই ছড়ানোর ব্যবস্থা করতে যাচ্ছি। আরে আরে সাক্ষ্য শোন, কোথায় যাচ্ছিস? যাত্রী চলেও গেল, কি মুশকিল। সাক্ষ্য আর একটাও কথা না বলে লবি দিয়ে সোজা হেঁটে বাইরে বেরিয়ে আসে। কুশ বেচারা বোকার মতো কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকে চুপচাপ। তুই যেটা বলছিস ভেবে বলছিস তো? আই মিন বুঝতেই পারছিস তো মানে কি বলছিস তুই? এইসব কেউ কেটা লোক, কিছু এদিক ওদিক হলে না। আদিত্য ওর কোয়ার্টারেই ছিল। সাক্ষ্যকে প্রথমটায় এমন অসময়ে এভাবে হন্তদন্ত হয়ে ছুটে আসতে দেখে সে প্রথমটায় ঘাবড়িয়েই গিয়েছিল খানিক, কিন্তু এখন সাক্ষ্যর প্রস্তাব শুনে ওর ঘাবড়ানোর মাত্রা কয়েক ধাপ বেড়েছে বই কমেনি। আদিত্যর চিন্তাগ্রস্ত মুখের দিকে তাকিয়ে সাক্ষ্য মৃদু হাসে, তারপর খানিকটা নাটকীয় ভঙ্গিতে বলে ওঠে, अच्छा सिला दिया तूने हमारी दोस्ती का। दोस्त पे इतना सा भी भरोसा नहीं है क्या तेरे को? क्या दोस्त बनेगा रे तू? টেনশন হলে সিগারেট ধরানোটা আদিত্যর পুরনো বদ অভ্যেস। এই মুহূর্তেও তার ব্যতিক্রম হলো না। সে ড্রয়ারে রাখা সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে তাতে আগুন ধরাতে ধরাতে বিড়বিড় করে বলল, भरोसा तो है, बस उस भरोसे का भोसरी के मत कर देना मेरे भाई। আদিত্যর কাচুমাচু মুখের দশা দেখে সাক্ষ্য হেসে ফেলে, তারপর বন্ধুর দিকে তাকিয়ে ঈষৎ রহস্য জড়ানো গলায় বলে, আরে রিল্যাক্স থাক, রিল্যাক্স। আর তাছাড়া কেউ যদি খুব বেশি কেউ কেটে কেটে দেখাতে শুরু করে, তবে সাক্ষ্যদেব দাশগুপ্ত কিন্তু সময় বিশেষে কেউটে হয়ে ছোবল মারতে পারে। কি বলিস? আদিত্যর দিকে তাকিয়ে চোখ মটকায় সাক্ষ্য। কাল থেকে সমানে কিসের এত হেয়ালি করে যাচ্ছ বলো তো সাক্ষ্যদা? সেই কোন সন্ধেবেলা কোস্তাকে নিয়ে কোথায় গেলে, তারপর ওকে পাঠিয়ে দিয়ে নিজে আর এলে না, এখন আবার এই শেষ রাতে আমাদেরও নিয়ে যেতে এসেছো হঠাৎ করে। আরে অ্যাটলিস্ট আমরা যাচ্ছিটা কোথায় সেটা তো বলো, এখনো দিনের আলো পর্যন্ত ফোটেনি। প্রকৃতির গলায় অসহিষ্ণুতার ছাপ স্পষ্ট। সে জিজ্ঞাসু চোখে কুশের দিকে তাকায়। কুশেরও তার মতোই একই অবস্থা প্রায়। ঘুম ঘুম চোখে হাই তুলতে তুলতে অসহায় ভঙ্গিতে কাঁধ ঝাঁকায় সে, যার অর্থ সেও একই তিমিরে। প্রকৃতি সাক্ষ্যকে উদ্দেশ্য করে আবারও কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই সাক্ষ্য মুচকি হেসে তার দিকে তাকায়, ঠোঁটে আলতো শীষ দিতে দিতে বলে, ধৈর্যম বালিকে ধৈর্যম। ওই প্রবাদটা শোনোনি? সবুরে মেওয়া ফলে। প্রকৃতি ঠোঁট উল্টোয় বলে, তা এখানে ঠিক কোন মেওয়াটা ফলবে শুনি? সাক্ষ্য যদিও সেই কথায় আর কোনো উত্তর দেয় না। হঠাৎ করেই সে যেন গম্ভীর হয়ে যায় আবার। সাক্ষ্যর এই রূপটা কুশ বা প্রকৃতি কারোরই অচেনা নয়। প্রকৃতি বুঝতে পারে আপাতত আর প্রশ্ন করে লাভ নেই। অগত্যা হেঁয়ালির উত্তর পাওয়ার আশা ছেড়ে সাক্ষ্যর নির্দেশ মেনে নেওয়াকেই ভবিতব্য বলে মেনে নেয় ওরা। শায়ান আহমেদ রুমেই ছিলেন। রিসর্ট ম্যানেজারকে সম্ভবত কিছু একটা বলা ছিল। অ্যাপয়েন্টমেন্ট না থাকা সত্ত্বেও এই ভোর রাতেও গেটে আটকালো না ওদের। ঘুম চোখে দরজা খুলে এত রাতে হঠাৎ এভাবে ওদের দেখে আহমেদ যে কি পরিমাণ অবাক হয়েছেন সেটা আর বলার অপেক্ষা রাখে না। কি আপনারা এখানে এত রাতে? এনিথিং সিরিয়াস? ভেতরে আসতে পারি? মুচকি হেসে প্রতি প্রশ্ন করে সাক্ষ্য। ভেতরে না, মানে আসলে ঘরটা ঠিক।
আহমেদকে সামান্য অপ্রস্তুত দেখায়। আরে তাতে কি আছে, এতে লজ্জা পাবার কি আছে? আরে সে তো আমার ঘর, সারা জীবন আস্তাকুর হয়েই থাকে মশাই। সাক্ষ্য এভাবে এত রাতে এখানে এসে হঠাৎ এমন নির্লজ্জের মতো ব্যবহার কেন করছে, কুশ বা প্রকৃতি কারোরই মাথায় ঢোকে না সেটা। ইনফ্যাক্ট ওদের এই বিহেভিয়ারের কথা গব্বরের কানে গেলে যে কি হবে সেটা চিন্তা করেই পেটের ভেতরটা গুড়গুড় করে ওঠে কুশের। সে আলতো খোঁচা মেরে সাক্ষ্যকে থামানোর চেষ্টা করে, কিন্তু সাক্ষ্য যেন ওদের উপস্থিতি এক প্রকার ভুলেই গিয়েছে ততক্ষণে। আরে শিল্পী বলে কি সবসময় তো এই গোছগাছ করেই থাকতে হবে নাকি? হ্যাঁ, আরে শিল্পীদেরও তো একটা নিজস্ব অগোছালো জীবন আছে নাকি? হ্যাঁ, দেখুন, অনেকক্ষণ ধরে ঠান্ডা মাথায় আপনাদের অসভ্যতাম সহ্য করছি। ঘড়িতে রাত প্রায় 3:30 বাজে এখন। এটা কারোর সাথে দেখা করার জন্য উপযুক্ত সময় বলে আপনার মনে হয়? এখনো ভদ্রভাষায় বলছি, আপনারা প্লিজ আসুন এবার, না হলে আমায় কিন্তু অগত্যা সিকিউরিটি রাখতে হবে। আহমেদের গলাতে স্পষ্টতই উষ্মা ঝরে পড়ে, যদিও সাক্ষ্যর তাতে বিশেষ কিছু হেলদোল হয় বলে মনে হয় না। সে আগের মতোই মিষ্টি করে হাসে, আবার বলে, বেশ তো, তাই ডাকুন না, আমরা বরং এখানেই অপেক্ষা করি ততক্ষণ। হ্যাঁ, মিস্টার আহমেদ সম্ভবত এমন একটা উত্তরের জন্য মোটেও প্রস্তুত ছিলেন না। প্রাথমিক অপ্রস্তুত ভাবটা কাটিয়ে উঠে সাক্ষ্যকে উদ্দেশ্য করে ভদ্রলোক বললেন, আমার মনে হয় আপনাদের মাথার কিছু সমস্যা হয়েছে, হয়তো অনেক রাত হয়েছে। প্লিজ নিজেদের হোটেলে ফিরে যান, পরে আবার দেখা হবে নিশ্চয়ই। দেখা তো হতেই হবে মিস্টার আহমেদ, কিন্তু সে কথা পরে। আপাতত ছেলেটাকে কোথায় রেখেছেন সেটা কি আপনি নিজে থেকেই বলবেন, নাকি আমাদেরকে কষ্ট করে? কথাটা অসম্পূর্ণ রেখেই আহমেদের দিকে তাকায় সাক্ষ্য। ওর শেষ কথাটা শুনে আহমেদ যেন বিদ্যুৎ স্পৃষ্টের মতো চমকে ওঠেন। ছেলে? কোন ছেলে? মানেটা কি আমি বলবো, নাকি রশিদ আলমের কাছ থেকেই শুনে নেবেন বাকিটা? সায়ন আহমেদ স্থির নিষ্পলক দৃষ্টিতে সাক্ষ্যর মুখের দিকে তাকিয়ে থাকেন কয়েক মুহূর্ত। তারপর সাপের মতো হিসহিসে গলায় বলেন, কত টাকা চাই তোমাদের? আপনিও না বড্ড হাসান। সবকিছুকে আপনার পাওয়া পুরস্কার, ক্রেজ কিংবা সোকল্ড ফ্যান বেসের মতো ভেবে নেবেন না মিস্টার আহমেদ। কিছু জিনিস কখনো কেনা যায় না। ট্রুথ ইজ এক্সপেন্সিভ, বাট ইট ক্যান বি বট মিস্টার আহমেদ। আপনার জন্য না রথটা নিচে অপেক্ষা করছে, আর ওই যে আপনাকে পড়াবে বলে মিস্টার বর্মন দেখুন নিজে হাতে করে স্পেশাল রাখিও নিয়ে এসেছেন। তাহলে আর শুভ কাজে দেরি কেন? আফটার অল আপনার তো আবার সময়ের দাম আছে, তাই না? আসুন আসুন। গব্বর মনে হয় এতক্ষণে খুশিতে পাগল হয়ে ঝিঙ্গালালা ডান্স করতে শুরু করে দিয়েছে ভাই। উফ, যা একটা জব্বর নিউজ ক্র্যাক করলি না, পুরো জমে ক্ষীর একেবারে। গাড়ির সামনের সিট থেকে খল বলে ওঠে কুশ, যদিও সাক্ষ্যর সেই কথার কোনো প্রত্যুত্তর দেয় না। এইসব আনন্দের কোনো কিছুই যেন স্পর্শ করতে পারে না ওকে। ম্লান হাসে সাক্ষ্য। গাড়ির জানালা দিয়ে বাইরের অবিরাম পিছিয়ে পড়া টুকরো স্মৃতির মতো দৃশ্যগুলোর দিকে অন্যমনস্ক ভঙ্গিতে তাকাতে তাকাতে বলে, বাচ্চাটা যতক্ষণ পুরোপুরি সুস্থ না হচ্ছে ততক্ষণই আনন্দের কোনো মানে নেই। এত বড় একটা ট্রমা, জানি না কিভাবে কাটিয়ে উঠবে ছেলেটা। আরো আগে কেন যে আঁচ করতে পারলাম না ব্যাপারটা। সাক্ষ্যর গলা চিরে মৃদু একটা দীর্ঘশ্বাস উঠে আসে। প্রকৃতি পেছনের সিটে সাক্ষ্যর পাশেই বসেছিল। সে আলতো করে সাক্ষ্যর হাতে হাত রাখে একটা। অন্য সময় হলে হয়তো শিউরে উঠত সাক্ষ্য, কিন্তু এখন যদিও সেসবের কিছুই যেন মনে হয় না তার। প্রকৃতি মৃদু গলায় বলে, চিন্তা করো না সাক্ষ্যদা, হি উইল বি ফাইন। দেখো, ও ঠিক ভালো হয়ে যাবে। এবারের মতো ভুবনেশ্বরের কাজ সেরে আবার কলকাতায় ফিরে যাচ্ছে ওরা। লোকাল পুলিশের সহায়তায় আহমেদের ঘর থেকে একটা বছর 15 বাচ্চা ছেলেকে রেস্কিউ করে হাসপাতালে অ্যাডমিট করা হয়েছে।
আহমেদের বিরুদ্ধে পক্সো আইনে চার্জ আনা হয়েছে। আপাতত আহমেদ পুলিশ কাস্টাডিতেই আছেন। তবে আহমেদের মতো লোকেরা যথেষ্ট প্রভাবশালী হয়, কিন্তু আদিত্য ওর দিক থেকে চেষ্টার কোনো ত্রুটি রাখেনি। যতটা সম্ভব পোক্ত এভিডেন্স দিয়ে চার্জশিট সাজিয়েছে। তাছাড়া মিডিয়াতেও ব্যাপারটা নিয়ে বেশ শোরগোল হয়েছে। আর আহমেদের মতো সেলফ মেড আর্টিস্টদের কাছে মিডিয়া যেহেতু অনেকটাই বড় একটা ইস্যু, সেহেতু আশা করা যায় ব্যাপারটা নিয়ে পাকাপাকি কোনো সমাধান নিশ্চয়ই হবে। তবে এরা রক্তবীজের মতো, এদের সম্পূর্ণভাবে নির্বংশ করাটা হয়তো কখনোই সম্ভব নয়। এরা মুখোশের আড়ালে মুখোশ পরে আমাদের মাঝেই হেঁটে বেড়ায় রোজ। স্বাক্ষর দীর্ঘশ্বাসের এটাও হয়তো একটা কারণ। বাইদা রাস্তা, তুই মালটাকে ক্যাচ কট করলি কিভাবে? আই মিন, ফার্স্ট গেসটা তোর মাথায় এলো কখন? গাড়ির ভেতরে পরিবেশটা হঠাৎই কেমন যেন গুমোট হয়ে উঠেছিল। চারপাশটা একটু সহজ করতেই হালকা গলায় প্রশ্নটা করে কুশ। ওর কথায় চমক ভাঙে স্বাক্ষর। অন্যমনস্ক ভাবটা কাটিয়ে গাড়ির জানালা থেকে মুখ ফেরায় ও। তারপর মৃদু হেসে আলতো একটা আড়মোড়া ভাঙতে ভাঙতে বলে, তোদের মনে আছে হোটেলের ওই কর্মচারী ছেলেটা, আই মিন যে ছেলেটা ঘটনার রাতে ইনজিওর্ড হয়েছিল, সে কি বলেছিল? হি সেড দ্যাট ওর যার সাথে কলিশন হয় আর যে ওকে আঘাত করে, দুজন সম্পূর্ণ আলাদা আলাদা ব্যক্তি, রাইট? প্রকৃতি স্বাক্ষর দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, আর এও বলেছিল যে যার সাথেও কোলাপসড করে সে একজন মহিলা, কজ সে বোরখা পরেছিল। সাক্ষ্য প্রশংসার দৃষ্টিতে প্রকৃতির দিকে তাকায়, তারপর মৃদু হেসে বলে, ইয়েস, দ্যাটস দ্য মেইন পয়েন্ট। বাট ও কিন্তু আরও একটা কথা বলেছিল, মনে আছে? সাক্ষ্য ভ্রু নাচায়। প্রকৃতি বা কুশ কেউই কোনো উত্তর দেয় না। ওদের জিজ্ঞাসু দৃষ্টি অনুসরণ করে সাক্ষ্যই আবার বলে, ছেলেটা বলেছিল শায়দ, মানে হয়তো, অর্থাৎ হি ওয়াজ নট শিওর। ও নিশ্চিত ছিল না যে ব্যক্তিটি সত্যি মহিলা ছিল নাকি পুরুষ। আর এখানেই প্রথম খটকাটা লাগে আমার। সাধারণত এই বয়সের ছেলেরা, মানে এই ছেলেটার যে বয়স, তাতে করে একজন নারীর সাথে কলিশনের মোমেন্ট, সে যতই সংক্ষিপ্ত সাক্ষাৎ হোক না কেন, তাই নিয়ে সন্দেহ প্রকাশের অবকাশ থাকা উচিত নয়। তাহলে ওর খটকাটা লাগলো কোথায়? ওর কথা বলতে বলতে থেমে যাওয়া, ইতস্তত করা, এসব থেকেই ওর অসঙ্গতি লাগার কারণটা আন্দাজ করতে পারি খানিকটা। এক টানা কথাগুলো বলে সামান্য থামে সাক্ষ্য। কি যেন একটা বলতে গিয়েও প্রকৃতির দিকে তাকিয়ে ইতস্তত করে খানিক। তারপর সামান্য গলা খাঁকারি দিয়ে বলতে শুরু করে আবার, মেল আর ফিমেল প্রত্যেকেরই বডির গঠন আলাদা আলাদা হয়। স্পর্শ যতই ক্ষণিকের হোক না কেন, ডিফারেন্সটুকু নোটিশ হবেই। আর একটা বয়সের ক্ষেত্রে তো এটা আরও বেশি করে হবে। আমরা খেয়াল না করলেও আমাদের ব্রেন কিন্তু ডিসফাংশন, মানে ভুলটুকু ঠিকই ক্যাচ করে রাখবে। ইচ্ছাকৃত না হলেও এটা একটা ন্যাচারাল ইনস্টিংক্ট। ছেলেটার ক্ষেত্রেও সম্ভবত এটাই হয়েছিল। চাপ বাবা, তার মানে কোনো মেয়ের কেস ছিলই না? কুশ গোল গোল চোখে সাক্ষ্যর দিকে তাকায়। সাক্ষ্য মাথা নাড়ে, না, একেবারেই ছিল না। এই তো গেল প্রথম খটকা। এবার আসি বাকি গল্পে। আহমেদের পুলিশের কাছে দেওয়া বয়ান দেখে আমার কেমন যেন মনে হয়েছিল ওর কাছে গোটা ঘটনার তেমন কোনো ইম্প্যাক্ট পড়েনি। ও চাইলে কিন্তু এই ইনসিডেন্টের মাধ্যমে প্রচুর পাবলিক সিম্প্যাথি গেইন করতে পারত। বাট ও কি করলো? ও আমাদের বলল মিডিয়া যেন যতটা সম্ভব গোটা বিষয়টা থেকে দূরে থাকে। কেন? এগেইন সেই পুরনো দ্বন্দ্ব, বিড়াল বলে মাছ খাবো না। পাবলিক গ্যাদারিংয়ে মিডিয়ার স্পটলাইটের ঝলকানিতে আপাদমস্তক ডুবে থাকা একটা লোক কিনা বলছে মিডিয়া থেকে দূরে রাখুন ঘটনাটা। তাহলে কি বিড়ালের এই হঠাৎ মৎস্যবিদ তৃষ্ণার পিছনে কোনো কারণ আছে? খটকা নাম্বার 2। তারপর আর কি, লেগে পড়লাম গব্বরের কথা মতো জীবনের আড়ালে থাকা জীবনের গল্প খুঁজতে। আর সেই গল্প খুঁজতে গিয়েই বেশ কিছু নতুন ইনফরমেশন হাতে এলো আমার। আহমেদের ব্যক্তিগত জীবন নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করতেই
ওর উত্থানের ইতিহাসটা স্পষ্ট হলো খানিক। সায়ন আহমেদ তেমন কোনো ধনী ঘরের সন্তান নন, তবে মধ্যবিত্ত পরিবার থেকে হলেও তার উচ্চাকাঙ্ক্ষা বরাবরই যথেষ্ট আকাশচুম্বী ছিল। স্কুল লেভেল থেকেই আর্টের প্রতি তার আকর্ষণ বাড়তে শুরু করে, তবে সেই আকর্ষণ যে কতটা শিল্পের প্রতি আর কতটাই বা তার বাইরের গ্ল্যামারের প্রতি সেটা বলা মুশকিল। যাই হোক, এখানে সেখানে চেষ্টা চরিত্র করে আর্ট একাডেমি থেকে পাস আউট করলেন আহমেদ। কিন্তু তাতেই বাকি। সহজ সত্যিটা হলো, শুধু চারা গাছ পুঁতলেই ভালো মহিরু পাওয়া যায় না। তার জন্য প্রয়োজন উপযুক্ত মাটি, সার, আরও অনেক কিছু। আহমেদ সেই বাড়তিটুকুরই সন্ধানে ছিলেন। সুযোগ এসে গেল এক সময়। শোনা যায় সুপুরুষ আর বাকপটু আহমেদ লাভ ম্যারেজ করেন প্রখ্যাত শিল্পপতি ডক্টর আফজালের একমাত্র কন্যা মুস্কানের সাথে, যিনি কিনা শারীরিকভাবে একজন প্রতিবন্ধী। পঙ্গু স্ত্রীকে বিবাহ করার উপঢৌকন হিসেবে কিনা জানি না, এরপর থেকে শিল্প জগতে আহমেদের পরিচিতি গড়ে উঠতে খুব বেশি সময় লাগেনি। আর তবে যত যাই হোক, এরকম একটা রঙিন স্বভাবের শিল্পী মানুষের সাথে এতটা ভেজিটেরিয়ান পত্নীপ্রতা চরিত্রটা ঠিক মানায় না। অতএব আবার সেই গল্পের পিছনের গল্পটা খুঁজতে শুরু করলাম, আর এরপরেই আমার হাতে এলো একটা বিস্ফোরক তথ্য। প্রায় বছর 7 আগের একটা নিউজ পেপার কাটিং, খুব ছোট করে খবরের কাগজের এক কোণে বেরিয়েছিল নিউজটা। প্যারিসে কোনো একটা বেসরকারি আর্ট স্কুলের লেকচার অ্যাটেন্ড করতে গিয়ে অভিযোগের শিকার হন আহমেদ। আহমেদের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি নাকি ক্লাস চলাকালীনই জনৈক স্টুডেন্টের সাথে অশালীন আচরণ করেন। গেস হোয়াট? অভিযোগকারী ছিল একজন পুরুষ, অ্যান্ড হি ওয়াজ আন্ডার এজড। এতটা বলে থামে সাক্ষ্য। প্রকৃতি হঠাৎ বলে, কিন্তু অপোজিট সেক্সের প্রতি ইন্টারেস্ট না থেকে একই সেক্সের ওপর ইন্টারেস্টেড হওয়াটা কোনো ক্রাইম তো না। অফকোর্স নট, বাট কারো ইচ্ছার বিরুদ্ধে কাউকে টাচ করা, হ্যারাস করা, সেটা সেম সেক্স হোক কিংবা অপোজিট, ইটস আ ক্রাইম। কুশ জিজ্ঞেস করে, কিন্তু এই রশিদ আলম না কার কথা বলছিলি, সেটা কি? বলছি সব বলছি। আদিত্যর কাছ থেকে জানতে পারি, পুলিশ তদন্ত করতে নেমে আহমেদের সেক্রেটারির কল লিস্ট ঘেটে জানতে পেরেছে ভুবনেশ্বরে চেক ইন করার দিন থেকেই তার ফোনে একটা প্রাইভেট নাম্বার থেকে বারবার কল এসছে গেছে। আহমেদকে বিষয়টা বলায় সে নাকি জানিয়েছে ওটা তার কোনো এক লোকাল ক্লায়েন্টের নাম্বার। আমার রিকোয়েস্টে আদিত্য খানিক কাঠখড় পুড়িয়ে নাম্বারটার ডিটেলস কালেক্ট করে, আর ওই নম্বরটার মালিকই হচ্ছে রশিদ আলম। লোকটা নিঃসন্দেহে যথেষ্ট করিতকর্মা। এর বিরুদ্ধে ড্রাগ পেডলিং থেকে শুরু করে আর অনেক 2 নম্বরই চার্জেস থাকলেও কোনো এক অদৃশ্য জাদুমন্ত্র বলে সে প্রতিবারই পাকাল মাছের মতো পিছলে যায়। এখন প্রশ্ন হলো, এমন একটা লোকের সাথে আহমেদের সেক্রেটারির হঠাৎ কি প্রয়োজন থাকতে পারে? লোকটাকে ধরে এনে উত্তম মধ্যম দিতেই ঘটনাটা পরিষ্কার হয় কিছুটা। এর কাজ ছিল একটা সুস্থ সবল 15-16 বছর বয়সী ছেলেকে সেক্রেটারি মারফত আহমেদের কাছ অবধি পৌঁছে দেওয়া। পারপাসটা যে কি সেটা তো বলাই বাহুল্য। আহমেদ সম্ভবত আগেও অন্যান্য জায়গাতে গিয়েও এরকম ঘটনা অনেকবারই ঘটিয়েছে। এসবে সে যথেষ্ট অভ্যস্ত। এবারও সবকিছুই ঠিকঠাকই চলছিল, তবে কোনো কারণে ঘুমের ওষুধের ডোজটা সম্ভবত কিছুটা কম হয়ে গিয়েছিল। মুহূর্তের অসতর্কতায় ছেলেটা আহমেদকে আঘাত করে রুমের বাইরে বেরিয়ে আসে, কিন্তু তার পরনে তখনও আলমের পরানো বোরখার মতো পোশাক থাকায় কর্মচারী ছেলেটা তাকে মহিলা ভেবে ভুল করে। আহমেদ দেখে ছেলেটি যদি কর্মচারীটির কাছে কিছু ফাঁস করে ফেলে তাহলে সর্বনাশ। আহত্যা উপায়ন্তর না পেয়ে সে কর্মচারীটিকে আঘাত করে বসে। হ্যাঁ, যেহেতু সে নিজেও আহত ছিল তাই আঘাতটা তেমন জোরালো না হলেও ছেলেটি অজ্ঞান হয়ে যায়। সুখের কথা, কর্মচারী ছেলেটার পোশাকের ল্যাব টেস্ট করায় ওর নিজের রক্তের পাশাপাশি আহমেদেরও ব্লাড ট্রেস পাওয়া গেছে। এরপর বাকিটুকু সহজ। আহমেদ নিজেই হোক বা সেক্রেটারির সাহায্যেই হোক বাচ্চাটিকে ফের ধরে নিয়ে আসে, কিন্তু রাখবে কোথায়? দ্য অ্যান্সার ইজ ইজি এগেন। সাধারণত চোখের সামনে রাখা জিনিসপত্র প্রায়শই আমাদের দৃষ্টি এড়িয়ে যায়। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। আহমেদ এই থিওরিটার পুরোপুরি সুযোগ নিল।
এবং ছেলেটিকে নিজের রুমেই লুকিয়ে রেখে নির্বিবাদে দিনের পর দিন তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে গেল। ব্লাডি স্কাউন্ডারেল। তার মানে এই জন্যেই ওই দিনের পর থেকে বেয়ারা বা বাইরের যে কাউকে নিজের ঘরে ঢুকতে দিতে চাইছিল না শয়তানটা। কুশের দিকে তাকিয়ে বলে, কাল সন্ধ্যাবেলা ওই হোটেল স্টাফ ভদ্রলোকের বলা কথাটা মনে আছে তোর? ওই খাবারের কেসটা? শাকো ফের মাথা নাড়ে, বলে, হ্যাঁ ওটাই, তবে ওতে রাঁধুনির কোনো ক্রেডিট নেই যদিও। কুশ অবাক গলায় বলে, মানে? শাকো মৃদু হাসে, বলে, মানেটা হলো আহমেদ নিজে মোটেও একা ওই খাবার খায়নি। ছেলেটার ওপর আহমেদ যতই অ্যাবিউজ করুক না কেন, ও কিন্তু ওকে মারতে চায়নি কখনো, আর বাঁচিয়ে রাখতে হলে তাকে ন্যূনতম খাবারটুকু তো দিতেই হতো। অতএব কথাটা অসম্পূর্ণ রেখেই থেমে যায় সাক্ষ্য। গাড়িতে হঠাৎ পিন পতন নিস্তব্ধতা। বাট ও যদি মেল বডির ওপর ইন্টারেস্টেড হবে তাহলে এত মহিলা প্রীতি কেন? কুশ প্রশ্নটা করেই প্রকৃতির দিকে তাকিয়ে ঢোক গিলে চুপ করে যায়। সাক্ষ্য কাঁধ ঝাঁকায়, বলে, হতে পারে সবটাই ওর ক্যামোফ্লেজ, কারণ গ্ল্যামার ওয়ার্ল্ডে ফলোয়ার্সদের বড় একটা টার্গেটেড পার্ট মোস্ট অফ দ্য টাইম অপোজিট সেক্সের দিক থেকেই আসে। অথবা হতে পারে এসব কিছুই নয়, এই ক্যান বি আ বাইসেক্সুয়াল টু, পেডোফিলিক। প্রকৃতি খানিক চুপ করে থেকে বিড়বিড় করে উচ্চারণ করে শব্দটা। কুশ ওর কথার প্রত্যুত্তরে হঠাৎ বলে ওঠে, প্লিজ এটাকে অন্তত কোনো ফোবিয়া ফিলিয়ার নাম দিয়ে ডিফেন্ড করো না তো। আর এখন আবার নতুন একটা ট্রেন্ড বেরিয়েছে, অপরাধ করে মানসিক রোগ ভোগে দোহাই দিয়ে জুড়ে দাও। পাতে ডিসগাস্টিং। প্রকৃতি কিছু একটা বলে কুশকে বোঝাতে যাচ্ছিল, তার আগেই ওদের দিকে ফিরে সাক্ষ্য বলে, কুশের কথাটা হয়তো পুরোপুরি ঠিক নয়, বাট হ্যাঁ, কথাটা একেবারে ফেলে দেওয়ার মতো নয় অবশ্য। আসলে কি জানো তো, এগুলোকে ঠিক মানসিক অসুখ বলা যায় কিনা জানি না, তবে হ্যাঁ, এগুলো অসুখ তো বটেই, সামাজিক অসুখ। ক্যান্সারের মতো রোজ একটু একটু করে ছড়িয়ে পড়ছে সমাজের সর্বত্র। আর সব থেকে আনফর্চুনেট কি জানো, মানুষ হয়তো ক্যান্সারেরও আলটিমেট প্রতিষেধক বানিয়ে ফেলবে কোনো না কোনো সময়, কিন্তু এই ক্যান্সারের প্রতিষেধক মেবি ইন সাম আদার লাইফ, আমার ঠিক জানা নেই। শেষ হলো শ্রী দাশগুপ্তের কলমে রহস্য এবার ভুবনেশ্বরে। আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে, এবং ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি অভি। মুখ্য চরিত্রে সৌরভ সাহা, রৌনক এবং খুশি। অন্যান্য চরিত্রে পার্থ অরণ্যদেব, সৌমিক, সৌরভ রায়, শুভধর এবং আমি অভি। শব্দ সংযোজন দেবরাজ দে। আবহ নির্মাণ কৌশিক বসু। প্রচ্ছদ নির্মাণ শ্রাবণ ফ্রম স্ক্রিবলিং মাইন্ড। তাহলে সবাই সাবধানে এই পুজো কাটান, এবং পুজোর পরেই আসছে আপনাদের জন্য আরো ভালো ভালো নতুন গোয়েন্দা থ্রিলার কাহিনী। শুভ শারদীয়ার আগাম শুভ